ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা বায়োলজিতে যে ক্লাসটা পড়ব সেটা হচ্ছে 9th চ্যাপ্টার ক্লাস 11 বায়োমলিকুলস। আমরা পৃথিবীতে বসবাস করি, জীবজগতে পরিপূর্ণ আমাদের এই পৃথিবী, নীল গ্রহ আমরা বলে থাকি। তোমাদের মধ্যে কি কখনো কোয়েশ্চেন এসছে যে আমাদের জীবজগতে, এত বড় জীবজগৎ, সকলের দেহে কি রাসায়নিক বস্তু দ্বারা তৈরি হয়েছে, অথবা সকলের দেহ কি একই প্রকার রাসায়নিক বস্তু দ্বারা তৈরি কিনা? তোমরা হয়তোবা কেমিস্ট্রিতে কেমিক্যাল অ্যানালাইসিস বা এলিমেন্ট অ্যানালাইসিস করাও শিখে ফেলেছ। কেমিক্যাল অ্যানালাইসিস বা এলিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে কোনো একটা টিস্যু নিয়ে বা মাটি বা সয়েল নিয়ে তার মধ্যে কি কি এলিমেন্টস আছে, কেমিক্যালস আছে, সেগুলিকে চেক করা বা দেখা, সেগুলিকে আমরা কেমিক্যাল অ্যানালাইসিস বা এলিমেন্ট অ্যানালাইসিস বলি। এরকম অনেক পরীক্ষা হয়েছে যেখানে আমরা পৃথিবী পৃষ্ঠের মাটি বা পাথর, জল, ইভেন বিভিন্ন উদ্ভিদের থেকে কলা সংগ্রহ করে বা প্রাণীর দেহের কলা সংগ্রহ করে তার এলিমেন্ট অ্যানালাইসিস করা হয়েছে, এবং আলটিমেটলি যে রেজাল্ট পাওয়া গেছে যে পৃথিবী পৃষ্ঠের যে বিভিন্ন মৌলের বা খনিজ ভাণ্ডার রয়েছে, জীবের দেহ প্রায় একই রূপ কেমিক্যালস বা এলিমেন্টসগুলি রয়েছে। সেখানে আমরা বলতে পারি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এছাড়া আরও বিভিন্ন প্রকার মৌল দ্বারা পৃথিবী পৃষ্ঠ যেমন সমৃদ্ধ আছে, আমাদের সকল জীবদেহ সমৃদ্ধ আছে। তাহলে সেই জায়গায় সকল জীবের ক্ষেত্রে যদি একই প্রকার মৌল থাকে, তাহলেই আমাদের মধ্যে আবার কোশ্চেন আসে, তাহলে কি পৃথিবী পৃষ্ঠের সেই মৌলগুলো আমাদের দেহে এলো কিভাবে? অবশ্যই খাবারের মাধ্যমে, খাদ্য গ্রহণ করার মাধ্যমে। আমরা বায়োমলিকুলস এই চ্যাপ্টারটাতে জানব কিভাবে বিভিন্ন মৌল আমাদের দেহে বিভিন্ন জৈব অণু গঠন করেছে, এবং কিভাবে বিভিন্ন মৌল আমাদের দেহের এই জৈব অণুগুলা গঠন করার পাশাপাশি আমাদের জৈবনিক ক্রিয়া, শারীরবৃত্তীয় ক্রিয়াকে কন্ট্রোল করতে হেল্প করছে, জীবদেহ গঠন উপযোগী করে তুলছে। আমাদের স্ক্রিনে দেখব একটা তুলনামূলক বিভিন্ন এলিমেন্টের কম্প্যারিজন স্টাডি আছে। হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই মৌলগুলো পৃথিবী পৃষ্ঠে যতটা আছে তার চেয়ে বেশি জীবের দেহে রয়েছে সঞ্চিত হিসেবে, কারণ বিভিন্ন প্রকার জৈব অণু গঠনে এই মৌলগুলো বা খনিজগুলো অপরিহার্য। এছাড়া সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা সিলিকন, এই মৌলগুলো রয়েছে, যদিও সেই মৌলগুলো আমাদের দেহে অনেকটাই কম আছে। এখানে যে স্ক্রিনে যে কম্প্যারিজনটা দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি মানব দেহের লিভার বা কোনো বিশেষ কোষকে পর্যবেক্ষণ করার পর সংগৃহীত এলিমেন্টের তালিকা বা পার্সেন্টেজ, শতকরা হার। সো আমরা এই যে চ্যাপ্টারটা পড়ব বায়োমলিকুলস, এখানে আমরা বায়োমলিকুলস বা জৈব অণু বলতে অ্যাকচুয়ালি কী বুঝি? আমরা সহজে এটা বুঝি যে আমরা মাছ, মাংস, বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণ করি। তাহলে যে মাছ খাই, অ্যাকচুয়ালি কিসের উৎসের জন্য মাছ খাচ্ছি? আমরা যে ভাত খাই, রুটি খাই, শাকসবজি খাই, কিসের উৎস পাওয়ার জন্য আমরা সেই খাদ্যের উপরে নির্ভরশীল থাকছি? অ্যাকচুয়ালি আমাদের দেহে সেই খনিজ ভাণ্ডারগুলি এসেছে বিভিন্ন খাদ্যের মাধ্যমে, কোষে গেল, কোষে এবার এরা কনভার্ট হয় বিভিন্ন জৈব অণুতে। যখন কোষের যেরকম প্রয়োজন হয় সেরকম জৈব অণু কোষ প্রয়োজনে তৈরি করে নেবে এবং দেহে সঞ্চিতও রাখবে। আমরা সরাসরি বায়োমলিকুলসে ঢুকতে যাচ্ছি। বায়োমলিকুলস বলতে আমরা সবার আগেই বায়োমলিকুলসকে দুভাগে ভাগ করি, ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক। ইনঅর্গানিক যেখানে রয়েছে বিভিন্ন মিনারেলস, গ্যাসেস অ্যান্ড ওয়াটার। অর্গানিক যেখানে কার্বোহাইড্রেট বা শর্করা, লিপিডস বা স্নেহ পদার্থ, প্রোটিন, বলতে পারি আমরা আমিষ জাতীয় বিভিন্ন খাদ্যের উপাদান থেকে সংগৃহীত যে উপাদান বা আমাদের দেহে সংশ্লেষিত যে আমিষ বা প্রোটিন, সেগুলোকে নিয়ে আলোচনা করব। রয়েছে এনজাইমস, নিউক্লিওটাইডস, নিউক্লিক অ্যাসিডস, ভিটামিনস। এটা সবাই জৈব অণু। আমরা যদি আরও বৃহৎ অর্থে জানতে চাই, বায়োমলিকুলসকে আমরা দুভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার সাইজ, আণবিক ওজনের ভিত্তিতে, মাইক্রোমলিকুলস অ্যান্ড বায়োম্যাক্রোমলিকুলস। যদি কোনো বায়োমলিকুলসের আণবিক ওজন 18 থেকে 800 ডাল্টন এর মধ্যে থাকে, তাহলে এই জৈব অণুগুলা বায়ো মাইক্রোমলিকুলসের অন্তর্ভুক্ত হবে, যেমন মিনারেলস, গ্যাসেস, সুগার, অ্যামাইনো অ্যাসিডস, নিউক্লিওটাইডস এটসেট্রা। যদি কোনো বায়োমলিকুলসের মলিকুলার ওয়েট, আণবিক ওজন 1000 থেকে 10,000 ডাল্টন বা তারও বেশি হয়ে যায়, তখন সেই বায়োমলিকুলসগুলোকে আমরা বায়োম্যাক্রোমলিকুলস বলি, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড রয়েছে। বিভিন্ন প্রকার এই যে জৈব অণুগুলি রয়েছে আমাদের কোষে, সেই জৈব অণুগুলা কোষের সকল প্রকার বিপাক ক্রিয়াকে যেমন নিয়ন্ত্রণ করছে, আমাদের দেহকে উপযোগী করে তুলছে। আমরা চোখে দেখি, এই যে চোখ আমাদের একটা বিশেষ জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয়ের মধ্যেও বিভিন্ন প্রকার প্রোটিনস রয়েছে। চোখের লেন্সের মধ্যে রয়েছে ক্রিস্টালিন প্রোটিন,
যা লেন্সের স্বচ্ছতা এবং আমাদেরকে দেখতে উপযোগী করে তুলছে। আমাদের রক্তে রয়েছে হিমোগ্লোবিন প্রোটিন, পেশিতে রয়েছে মাইগ্লোবিন প্রোটিন, পেশিতে আরও বিভিন্ন প্রকার প্রোটিন রয়েছে। কাজ করছি, আমরা ভারী কাজ করি, সেই ভারী কাজকে সম্পাদনের জন্য পেশি বিল্ড আপের জন্য অ্যাক্টিন প্রোটিন, মায়োসিন প্রোটিন প্রয়োজন। ইভেন আমাদের চুল নখেও প্রোটিন রয়েছে। আমাদের পেশিতে গ্লাইকোজেন জমা আছে। আমাদের এডিপোজ কলা আছে। ছোট ক্লাসে আমরা জেনেছি এডিপোজ কলা বা মেদ কলা আমাদের ত্বকের নিচে অবস্থান করে। এই যে মেদ কলা, সেখানে রয়েছে স্নেহ পদার্থ। তো আমাদের দেহে বিভিন্ন প্রকার জৈব অণু জমা রয়েছে। আমরা সেই জৈব অণুগুলো সম্পর্কে গ্র্যাজুয়ালি জানব। প্রধান যে জৈব অণুগুলো আমাদের দেহে বা কোষে বা কলায় সঞ্চিত অবস্থায় রয়েছে, মূলত আমাদের কোষে রয়েছে প্রোটিন, ডিএনএ, আরএনএ, পলিস্যাকারাইডস এন্ড লিপিডস। প্রোটিন কেন রয়েছে? প্রোটিন প্রধানত রয়েছে দেহ গঠনের জন্য এবং বিভিন্ন প্রকার বেসিক ফাংশনগুলোকে কন্ট্রোল করার জন্য। ডিএনএ কেন রয়েছে? ডিএনএ ইজ নোন অ্যাজ হেরিডিটারি মেটেরিয়ালস। যেহেতু বংশগত উপাদান, তাহলে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে নিয়ে যাচ্ছে ডিএনএ। বলতে পারি আমরা ডিএনএ স্থিত জিন সেই ক্যারেক্টারগুলোকে নিয়ন্ত্রণ করাচ্ছে। ডিএনএ রয়েছে কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের মধ্যে। সেই ক্রোমোজোমে থাকা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তার ছোট ছোট অংশ যেগুলি জীবের নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বহন করে, দ্যাট মিনস নির্দিষ্ট একটা প্রোটিন তৈরির জন্য দায়ী হয়, সেই জিনগুলি মূলত বংশগত উপাদান হিসেবে কাজ করছে, একটা জেনারেশন থেকে অপর জেনারেশনে ক্যারেক্টার নিয়ে যাচ্ছে। তাহলে ডিএনএ অত্যন্ত ভাইটাল পার্ট। সেম আরএনএ রয়েছে, রাইবোনিউক্লিক অ্যাসিডস। রাইবোনিউক্লিক অ্যাসিডস আমাদের ক্ষেত্রে সরাসরি বংশগতীয় উপাদান হিসেবে কাজ না করলেও আরএনএ নিম্নশ্রেণীর কিছু ভাইরাস রয়েছে যেখানে আরএনএ বংশগত উপাদান রূপে কাজ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে আরএনএর মুখ্য ফাংশন যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা, প্রোটিন বায়োসিনথেসিস। পলিস্যাকারাইডস আমাদের সারা দেহে রয়েছে স্টোরেজ ফর্ম অফ এনার্জি রূপে, শক্তির ভাণ্ডার রূপে আমাদের দেহে পলিস্যাকারাইডস রয়েছে, কোষে বা কলায় সঞ্চিত অবস্থায় রয়েছে। লিপিডস কিছুক্ষণ আগেই বললাম, আমাদের দেহে স্টোরেজ হিসেবে মেদ কলায় লিপিডস রয়েছে। এছাড়া অনশন, উপবাস বা বিভিন্ন প্রকার কাজের সময়ে তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী শক্তি প্রদানের ক্ষেত্রে লিপিডস এর ভূমিকা অনস্বীকার্য। আমরা ছবিতে, স্ক্রিনে কিছু ছবি দেখতে পাবো। একটা ডিএনএ দেখানো হচ্ছে, এখানে দ্বিতন্ত্রী গঠন ডিএনএ। একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে ছবির মাধ্যমে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই যে কোষে রয়েছে বললাম আমরা বিভিন্ন জৈব অণু, মূলত ডিএনএ ক্রোমোজোমে রয়েছে। কোষ বিভাজন কালে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়ে যায়, যেন প্রতিটা কোষে ডিএনএ সংখ্যা ইকুয়াল ডিস্ট্রিবিউশনে থাকে। সেটা রেপ্লিকেশন। এবার কোষে যখনই কোনো প্রোটিন তৈরির প্রয়োজন আসবে, তখন কোষ সেই ডিএনএ থেকে এমআরএনএ, মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড বা বার্তাবহ রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করবে, সাইটোপ্লাজমে রাইবোজোমের কাছে নিয়ে যাবে। রাইবোজোমকে আমরা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলি। তাহলে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে দেওয়া, এবং অবশ্যই একটা জিনগত বার্তা সাপেক্ষেই প্রোটিন তৈরি হবে। সো রাইবোনিউক্লিক অ্যাসিড, এমআরএনএ যখন রাইবোজোমের কাছে গেল, তখন রাইবোজোম প্রোটিন তৈরি করে দেবে। এই যে একটা সম্পর্ক হয়েছে ডিএনএ অণু, আরএনএ অণু এবং প্রোটিনের মধ্যে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আমরা ক্লাস 12-এ উঠলে মলিকুলার বায়োলজি চ্যাপ্টারে ওখানে গেলে আমরা পড়ব। এখানে ছবিতে আমরা একটা টার্সারি স্ট্রাকচার অফ প্রোটিন দেখতে পাবো। সেটা রিবনস লাইক, সেটা এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে রিসেন্ট বায়োমার্কার ডিজাইনের মাধ্যমে তৈরি করা একটা প্রোটিন অণু। তাহলে কত জটিল স্ট্রাকচার আমাদের দেহে রয়েছে। আমরা এত সমস্ত জৈব অণু সম্পর্কে গ্র্যাজুয়ালি আলোচনা করব। আজকে আমরা মূলত এই ক্লাসে আলোচনা করছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেটসকে নিয়ে। কার্বোহাইড্রেটস আমরা জানি ভাত, রুটি, শাকসবজি, আলু, বিভিন্ন সোর্স থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। ইভেন ফলেও কার্বোহাইড্রেট রয়েছে, দুধেও কার্বোহাইড্রেট রয়েছে। বিভিন্ন সোর্স থেকে পাওয়া এই কার্বোহাইড্রেটসগুলো আমরা যখন খাদ্যরূপে গ্রহণ করলাম, আমরা সোর্সকে খাদ্যরূপে গ্রহণ করছি। সেই সোর্সে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়াও অন্যান্য উপাদানও থাকতে পারে, কিন্তু পরিপাকের পর বিশেষ কিছু উপাদান শোষিত হয়ে রক্তে আসে, রক্ত থেকে কোষে যায়, কোষে গিয়ে এবার কোষের প্রয়োজনীয় উপাদানে কনভার্ট হয়, হওয়ার পর কোষে জমা থাকবে। সো কার্বোহাইড্রেটস আর নাথিং বাট দ্য হাইড্রেটস অফ দ্য কার্বন। দ্যাট মিনস একদম সিম্পল ফর্মুলা যদি প্রকাশ করা হয়, CnH2O(N). কার্বন সংখ্যা যত হবে, জলের সংখ্যা ততটাই হবে। দ্যাট মিনস কার্বোহাইড্রেট অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু জলের অনুপাতে, দ্যাট মিনস 2:1 রেশিওতে আছে। তাহলে কার্বোহাইড্রেটসের মধ্যে অন্য কোনো এলিমেন্টস নেই, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে।
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত এই জৈব অণু জীবের দেহের গঠনের জন্য খুবই অপরিহার্য এবং প্রয়োজনীয় একটা উপাদান। এই যে বললাম আমরা এখন কার্বোহাইড্রেটস মানে জলের অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকবে। রেমনোজ একটা ব্যতিক্রমধর্মী কার্বোহাইড্রেট। আমরা ছোট ক্লাস থেকে C6H12O6 নিশ্চয়ই শুনেছি গ্লুকোজের সংকেত। আমরা এবার জানবো এটা শুধু গ্লুকোজের সংকেত নয়, C6H12O6 মানে হচ্ছে হেক্সোজ সুগার। হেক্সোজ সুগারের একটা এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। তেমনি আরেকটা এক্সাম্পল ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রেমনোজও রয়েছে। ওই রেমনোজের সংকেত হচ্ছে C6H12O5। দ্যাট মিনস এটা শর্করা হলেও হাইড্রোজেন এবং অক্সিজেন 12:5 রেশিওতে আছে, জলের রেশিওতে নেই। দ্যাট মিনস জলের অণুতে রয়েছে 2:1 অনুপাতে, কিন্তু রেমনোজে রয়েছে 12:5। তাহলে এই যে ব্যতিক্রমধর্মী, তো সেটা আমাদের পড়ার পার্ট হিসেবে রাখতে লাগবে। আবার আমরা বলছি কার্বোহাইড্রেট মানেই জলের অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু রয়েছে, এমনও কিছু রাসায়নিক যৌগ আছে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড যদি CH3COOH বলি তাহলে C2H4O2। এই যে C2H4O2 অ্যাসিটিক অ্যাসিড, সে কিন্তু কার্বোহাইড্রেট নয়, কিন্তু সাধারণ সংকেত C2H4O2। তাহলে আমরা বুঝে জেনে আমরা খুব সুন্দর করে এই চ্যাপ্টারটার প্রিপারেশনে যাব। কেন কার্বোহাইড্রেট আমাদের দেহের জন্য দরকার? আমরা শুরুতেই বলছিলাম অ্যাবান্ডেন্ট সোর্স অফ এনার্জি। প্রতি গ্রাম কার্বোহাইড্রেটের জারণে আমাদের কোষে 4 ক্যালোরি এনার্জি তাপ শক্তির রূপে উৎপাদন হয়। কার্বোহাইড্রেটকে আমরা বলতে পারি আমাদের দেহে ফ্যাট, অ্যামাইনো অ্যাসিডস প্রভৃতি জৈব অণুসমূহের প্রিকারসর অণুরূপে কার্বোহাইড্রেট রয়েছে। যে জন্য কার্বোহাইড্রেট একটা বেসিক ফাংশন হচ্ছে প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রোটিন জাতীয় কোনো খাদ্য গ্রহণ না করে, তাহলে দেহে গৃহীত কার্বোহাইড্রেটের অতিরিক্ত অণুগুলা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, দেন প্রোটিন গঠনে কাজে আসে। এছাড়া বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলির কোষ প্রাচীর গঠন করা বা আমাদের উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ তৈরি করা বা এক্সোস্কেলেটন অফ সাম ইনসেক্ট, সেগুলো গঠনও কার্বোহাইড্রেট অপরিহার্য। এছাড়া আমাদের প্রাণীকোষে কার্বোহাইড্রেট রয়েছে, সোর্স যদি আমরা বলি গ্লাইকোজেন রূপে জমা রয়েছে। আমাদের পরের ক্লাসে আমরা কার্বোহাইড্রেটস নিয়ে ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ।